সিংহালে গ্রামে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্তেশ্বর মণ্ডলের অন্তর্গত 2 নম্বর মণ্ডলের উদ্যোগে আজকে এই যে পথসভা হচ্ছে, এখানে নিচে টেক্সটটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সভা, পরিবর্তন সংকল্প সভা। এই সভার মূল উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভারতীয় জনতা পার্টিকে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে তাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরবার প্রয়োজন হয়ে পড়েছে। তাই রাজ্য সরকারের আমাদের রাজ্য কমিটির নির্দেশে এবং জেলা নেতৃত্বের নির্দেশ মতো আমাদের এই পরিবর্তন সংকল্প সভা প্রতিটি মণ্ডলে বুথ স্তর পর্যন্ত আমাদের এই সভা করবার জন্য নির্দেশ এসেছে। সেই হিসাবেই সিংহালি গ্রামে এই মণ্ডলে আজকে এই পথসভা হচ্ছে। আমি প্রথমেই এই মণ্ডলের সভাপতি এবং মণ্ডল কমিটির সমস্ত স্তরের সদস্যবৃন্দকে গৈরিক অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের প্রাক্তন পূর্ব বর্ধমান জেলার এসসি মোর্চার সভাপতি, বর্তমান পূর্ব জেলা কমিটির সদস্য এবং পূর্বস্থলীর 3 নম্বরের পর্যবেক্ষক। সবচেয়ে বড় হচ্ছে উনি পূর্বস্থলীর উত্তরের 1 নম্বর মণ্ডলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমার পূর্ববর্তী বক্তা ঝুলন হাজরা একজন লড়াকু নেতা, তিনিও মন্তেশ্বর মণ্ডলের সভাপতির দায়িত্ব খুব দক্ষতার সঙ্গে পালন করেছেন। তৎসহ আজকের এই পথসভার যে মঞ্চ, এই মঞ্চ থেকে আমি এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয়দের বিনম্র শ্রদ্ধা জানাই। আমার সমবয়সী ভাই ও ভগ্নীদের স্নেহে আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের এই মঞ্চের সামনে দূরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, তাদেরকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি গৈরিক অভিনন্দন জানাই। যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, এতদ অঞ্চলের সমস্ত স্তরে মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে বিনম্র শ্রদ্ধা ও সমবয়সীদের গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট তাদেরকে জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যে দলটার সম্বন্ধে এখানে যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, বিরোধী রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন, যাদের কানে আমার কণ্ঠস্বর পৌঁছাচ্ছে, আমি তাদের কাছেও এই বার্তা দিতে চাই যে আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। তার কারণ হচ্ছে অনেক চুনোপুটি তৃণমূল কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা নেতাগিরি করছেন, করুন। ভারতীয় জনতা পার্টিকে ইগনোর করার চেষ্টা করবেন না। তার কারণ আপনাদের জানা নেই ভারতীয় জনতা পার্টি কি জিনিস, এটা আপনাদের জানা নেই। আমি আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিতে চাই, সারা পৃথিবী কান খুলে শুনে
সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহত্তম রাজনৈতিক দল, যার নাম হলো ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে এই দলে সদস্য সংখ্যা প্রায় 15 কোটি। পৃথিবীতে কোন রাষ্ট্রে কোন রাজনৈতিক দলের যা নেই, ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছুর শীর্ষে অবগাহন করছে। তাই ভারতীয় জনতা পার্টিকে ইগনোর করার স্পর্ধা দেখাবেন না। আপনাদের মনে হতে পারে এরা এখানে পথসভা করছে, এদের লোক কই? যে লোক এখানে নেই, তাদের হৃদয়ে আছি আমরা। তাদের হৃদয়ে ভারতীয় জনতা পার্টি আছে। তা না হলে আমি এই তৃণমূলের জল্লাদদের বলছি, বিগত যে লোকসভা নির্বাচন হয়েছে, 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আপনাদের কাছে উত্তর দিয়ে দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? এখানে লোক নেই বলে ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু মানুষের হৃদয়ে যে ভারতীয় জনতা পার্টি আছে তার প্রমাণ হলো এই লোকসভা নির্বাচনে 2,33,00,000 জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে 2,28,00,000 জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। 2021 সালের নির্বাচনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই পশ্চিমবাংলায় যে বিভিন্ন জনসভা মাধ্যমে আপনাদের কাছে বার্তা দিয়ে গিয়েছিলেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে এবং বাতাবরণ সেই দিকেই অগ্রসর হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। অতি বড় তৃণমূলের সমর্থকরাও ভেবেছিল যে আমাদের কলি উল্টে গেল। 2021-এ সেই রকম বাতাবরণই তৈরি হয়েছিল। আমি বক্তব্য রাখি প্রমাণ সাপেক্ষ। তৃণমূল কংগ্রেসের নেতারা যারা শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি এই বার্তা দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে আমাদের বর্তমান বিরোধী দলের নেতা, হিন্দুর হৃদয় সম্রাট, আজকের বিরোধী কণ্ঠস্বর শুভেন্দু অধিকারী 1956 ভোটে হারিয়েছে। আর তারপরে যে উপনির্বাচনে দিদি ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে তৃণমূলের নেতারা, আর যে মা বোনরা তৃণমূল করেন তারাও কান খুলে শুনে রাখুন। দিদি চেতেনি ভবানীপুর কেন্দ্রেও, দিদি চেতেনি জালিয়াতি করেছে। তার প্রমাণ আমি আজকে আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। তার প্রমাণটা কি জানেন? তার প্রমাণটা হচ্ছে এই যে এসআর হচ্ছে, SIR, এর নানা রকম ব্যাখ্যা করে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে। আর দিদি তো প্রতিটা মঞ্চে
নাচন কদন করে স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মাইক্রোফোন নিয়ে ছুটে ছুটে বলে, আমি মানি না, এসআইআর হতে দেবো না। আর ওনার আদরের ভাইপো তিনিও বলেছিলেন, কারো বাবার ক্ষমতা নেই পশ্চিমবাংলায় এসআইআর করবে। পশ্চিমবাংলায় যদি এসআইআর করে তো 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিই, এসআইআর হচ্ছে তো দিদি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করি, এসআইআর হচ্ছে তো? আর এই এসআইআর এ কি প্রমাণ হলো? একটু আগে যে কথাটা বললাম যে ভবানীপুর কেন্দ্রে দিদি গোহারান হেরেছে, তার প্রমাণটা শুনে নিন। এই এসআইআর হওয়ার পরে ভবানীপুর কেন্দ্রে 41,495 এনুমারেশন ফর্ম গ্রহণ করেছে, কিন্তু সেটা ফিল আপ করে রিটার্ন দেওয়ার সৎসাহস দেখাতে পারেনি। তার মানে কি হলো? ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কে? রুদ্রনীল ঘোষ। প্রিয়াঙ্কা টিপ্রিয়ল। আর ওই কেন্দ্রে বিধানসভায় দাঁড়িয়েছিল রুদ্রনীল ঘোষ। আগে রুদ্রনীল ঘোষ ওই কেন্দ্রে বিধানসভায় দাঁড়িয়েছিলেন, 28,000 ভোটে হেরেছেন। তাহলে অঙ্ক কি বলে? তৃণমূলের নেতারা অঙ্ক জানেন? 41,495টা এনুমারেশন ফর্ম গ্রহণ করেছে, আর সেই ফর্ম ফিল আপ করে জমা দেয়নি। আজকের ডেট পর্যন্ত সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেয়নি। ফিরহাদ হাকিম যে ভবানীপুর কেন্দ্রে চেতলা, বলে এটা নাকি মিনি পাকিস্তান। মিনি পাকিস্তান যে এটা তো প্রমাণ হয়ে গেল। মিনি পাকিস্তান এটা তো আপনারা প্রমাণ পেয়ে গেলেন। এই যে 41,495 জন তারা তো ভোট দিয়েছে 2025-এর এই যে ভোটার লিস্ট, লোকসভার ভোটার লিস্ট, বিধানসভার ভোটার লিস্ট, সমস্ত এই ভোটাররাই ভোট দিয়েছে। তাহলে এসআইআর যখন হচ্ছে, এনুমারেশন ফর্ম নিয়েছে, সেই ফর্মগুলো ফিল আপ করে কেন জমা দেয়নি? আপনারা নিশ্চয়ই দেখেছেন দূরদর্শনের মাধ্যমে। আপনার হাতের মুঠোয় গোটা পৃথিবী রয়েছে, অর্থাৎ মোবাইল ফোন। দৈনিক প্রতিটা মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ, রোহিঙ্গার দল লাখে লাখে পলায়ন করছে। এই যে 41,495 ভোটার তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেনি, তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনারের যে ফতোয়া, যদি কোনো বাদরামি হয়েছে, কোনো জালিয়াতি হয়েছে, 7 বছরের জেল। আর যে বিএলও এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেছে, যারা জালিয়াতি করছে তাদের 7 বছরের জেল অনিবার্য। আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা দেখেছে এসআইআর যদি আমরা নাম নথিভুক্ত করতে যাই, আমাদের কাছে তো উপযুক্ত প্রমাণ নেই। দিদি জোর করে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছেন, প্যান কার্ড তুলে দিয়েছেন, আধার কার্ড করে দিয়েছেন। দিদি তো এইসব জিনিসগুলো তো করে দিয়েছেন,
যখনই 2002 সালের ভোটার লিস্ট থেকে নির্বাচন কমিশনারের ফতোয়া জারি করেছে, সেখানে যদি নাম না থাকে, অথচ 2025 সালে ভোটার লিস্টে নাম আসে, তদন্ত করতে গিয়ে সমস্ত তথ্য সামনে চলে এসেছে। কি বলবেন দিদি? আর দিদি বলছেন, কালকেও শুনছিলাম, এখনো পর্যন্ত ভাওতা দিয়ে যাচ্ছে। এমারেশন ফর্ম নিয়েছেন, গ্রহণ করেছেন, ওনার বাড়িতে গিয়ে দিয়ে এসেছে। আর তারপরেই টিএমসির 5-8 কুত্তা কিছু মিডিয়া আছে, সেই মিডিয়া দিদি যাতে বিপদে না পড়ে, তাকে উল্টো পাল্টা রং চড়িয়ে দিদি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেয়নি, এইটা সংবাদ মাধ্যমে যখন হইচই হয়ে পড়ল, তারপরে দিদি বললেন, আমি ফর্ম ফিল আপ তখন করব যখন আমার লোকজনের সবাই ফর্ম ফিল আপ করবে। আমার লোকজন কারা? দিদির দুধের গাই। দিদির দুধের গাইরা হচ্ছে দিদির কাছের লোক। তারা যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা না দিতে পারে, আমিও জমা দেব না। আজকে শুনে আসলাম সকালবেলায়, ডাহা মিথ্যে কথা, কালকে উনি এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, অথচ জনসভায় গিয়ে বলছে আমি এখনো পর্যন্ত জমা দিইনি। মিথ্যাচারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআর নিয়ে কত নাটক আপনারা দেখলেন কলকাতার রাজপথ। যারা বিএলওর নাম নিয়ে ওইখানে দিনের পর দিন নির্বাচন কমিশনের সামনে মিছিল করছে, বলছে বিএলওদের ওপরে অনেক চাপ পড়ে গেছে, বিএলওদের ওপরে অনেক চাপ পড়ে গেছে। এতে করে কি প্রমাণ হয়? যারা বিএলওর দায়িত্বে আছে, তাহলে তারা স্কুল মাস্টারের নামে মাসে মাসে মাইনে নিয়েছে, ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য তার যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন সে ফলো করে না। সঠিক একজন সরকারি শিক্ষক হিসেবে যে পরিষেবা দেওয়া দরকার, সেই পরিষেবা তিনি নিশ্চয়ই দেন না। তার জন্যই আজকে এই এসআইআর ফর্ম ফিল আপ করে তার টোটাল যে প্রসেস, সেই প্রসেসকে মেনটেন করতে গিয়ে ওদের নাকি কারো কারো মৃত্যু ঘটে যাচ্ছে। একদম ডাহা মিথ্যে কথা। একজনের নাম দাখিল করেছে, কে একজন আত্মহত্যা করেছে, যার 4টে আঙুল নেই, যে লিখতেই পারে না, যে লিখতেই পারে না, 4টে আঙুল নেই, এইরকম একজন ব্যক্তি বিএলও হয়ে ডিউটি করতে করতে নাকি মারা গেছে। আর সেটা তো সংবাদ মাধ্যমে হাইলাইট হয়ে গেছে। আর বাংলা এ তো একদম সত্য খোঁজার জন্য একদম পাতালে পর্যন্ত ঢুকে যাবে। আর বাংলা পাতাল থেকে খুঁজে বার করে নিয়ে এসছে কে আত্মহত্যা করেছে, কেমন বিএলও, তার পুরো সন্ধান আপনারা নিশ্চয়ই দেখেছেন। যার হাতের 4টে আঙুল নেই, সে সুসাইড নোট লিখে এদের হাতে জমা দিয়েছে। এ সম্পূর্ণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী বৈতরণী পার হবার একটা কৌশল। আর এদের সঙ্গে লেলিয়ে দিয়েছে আইপ্যাককে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছে। হাইকোর্টে মামলা চলছে। এই পলটা ডায়মন্ড হারবারে দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে এসেছে। কত জালিয়াতি, লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশ হারমাত বাহিনী ওই ভোটে, লোকসভা ভোটে জালিয়াতি করেছে। সিসিটিভি ফুটেজ তার ফ্রন্ট সাইড পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। ইভিএম মেশিনে বিজেপির যে ক্যান্ডিডেট ছিল তার উপরে স্যালোটেপ চেপে দিয়ে ওখানে হারমাত বাহিনী লুট করেছে।
আজকের এই পথসভায় বক্তব্য রাখার আগে আমি 2021 সালের পরে অনেকগুলো জায়গায় জনসভায় পথসভায় আমি বক্তব্য রেখে এসেছি, আর আমার সেই দিনের বক্তব্যের সত্যতা আজকে প্রমাণ। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, আমার মূল এজেন্ডা ছিল প্রত্যেকটি পথসভায় প্রত্যেকটি জনসভায় আমি বক্তব্য রাখতে গিয়ে বলে এসেছি যে বিজেপি হারেনি। 2021 সালে বিজেপি হারেনি, 2024 লোকসভায় বিজেপি হারেনি, তাকে হারানো হয়েছে। আজকে হাতে নাতে প্রত্যেকটা বিধানসভায় প্রমাণ হয়ে যাচ্ছে। আজকের ডেটে যে বিএলওরা রিপোর্ট জমা দিয়েছে, নির্বাচন কমিশনারের যে আধিকারিকরা এসেছে, তাদের কাছে তথ্য প্রমাণ সহ তারা হাইলাইট করেছে 58 লক্ষ কয়েক হাজার যারা 25-এ 24-এ 2021-এ 2016-এ ভোট দিয়েছে, এই প্রায় 59 লক্ষ নাম বাতিল হয়েছে ইতিমধ্যে। তাহলে তৃণমূলের শিক্ষিত পাঠাগুলোকে বলছি, তৃণমূলের শিক্ষিত পাঠাগুলোকে বলছি, ক্যালকুলেশন করুন। 59 লক্ষ তাকে 294টা বিধানসভা দিয়ে ভাগ করুন। 294টা বিধানসভা পশ্চিমবাংলা, আর 59 লক্ষ আজকের নাম ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে। কত পরে সংখ্যা জানেন? মোবাইলেতে ক্যালকুলেটর আছে। যে শুনতে পাঁঠা বললাম বলে গায়ে খুব জ্বালা লেগেছে নাকি? আপনারা সত্যিকারেরই পাঁঠা। আমি আবার বলছি, আপনারা সত্যিকারেরই পাঁঠা। তা না হলে এত দুর্নীতি, এত ভ্রষ্টাচার, আকণ্ঠ নিমজ্জিত এই তৃণমূল কংগ্রেসের দলটা, সেই দলের চটি চেটে আপনারা তাদের হয়ে ওকালতি করেন। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের ঘরের মা বোনকে প্রশ্ন করুন, আপনার ঘরের কন্যা সন্তান বলবে এই মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিকৃষ্টতম, সারা পৃথিবীর মধ্যে একজন নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি। তাহলে ভাগ করলে কত হলো আমি বলে দিচ্ছি। 59 লক্ষকে 294 দিয়ে ভাগ করলে প্রায় 20,000 ভোটার। তাহলে বিজেপি হেরেছে কত ভোটে? 2,28,00,000 বিধানসভায় পেয়েছে, 2,33,00,000 লোকসভায় পেয়েছে। তাহলে এই যে জালি ভোটগুলো, এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ, এই রোহিঙ্গার দল, এই হারমাদ বাহিনী, ভারত সরকারের দেয়া আবাস যোজনা নিয়েছে, ভারত সরকারের দেওয়া স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে শৌচালয় নিয়েছে, ভারত সরকারের দেওয়া বেটি বাঁচাও বেটি পড়াও নিয়েছে, ভারত সরকারের দেওয়া জীবন জ্যোতি যোজনার সুফল নিয়েছে, ভারত সরকারের দেওয়া 82 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য প্রদানের মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রেখেছে, ভারত সরকারের দেওয়া করোনা ভ্যাকসিন দিয়ে মানুষের জীবন দান করেছেন আমাদের ভারতবর্ষের সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র নেতা, বিশ্ব বরেণ্য নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ঘোষণা করেছিলেন বিগত দিনের লোকসভা নির্বাচনে, 2019-এর নির্বাচনে, 2024-এর লোকসভা নির্বাচনে, যিনি দ্ব্যর্থহীন ভাষায় মানুষের কল্যাণে, মানুষের জীবন জীবিকা,
মানুষের আর্থিক উন্নতি, বেকারদের কর্মসংস্থার জন্য তিনি ঘোষণা করেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। এই সবকা সাথ সবকা বিকাশ, এই উন্নয়নের মাধ্যমে গোটা ভারতবর্ষের 140 কোটি জনার্দনের জন্য তিনি ঘোষণা করেছিলেন। আর তার সুফল এই যে রাস্তা আজকে ঢালাই রাস্তা হয়েছে, দিদির কেরামতি নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বরাদ্দকৃত অর্থ আপনার দুয়ারের সামনেটা আজকে ঢালাই রাস্তা হয়েছে। এই যে পানীয় জলের ব্যবস্থা দিদি দেয়নি, নদী নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছে। 2019 সালের 15ই আগস্ট আমাদের চক্ষু নয়নের মণি ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যোজনার একটা যোজনাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করবার জন্য আজকের বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই যে কথাগুলো বললাম, আজকে অনেক মা বোনের লজ্জা শরম নেই, অনেক মা বোনের লজ্জা শরম নেই। অটল বিহারী বাজপেয়ীর দেওয়া অঙ্গনওয়াড়িতে চাকরি করছে, অটল বিহারী বাজপেয়ীর দেওয়া শিশু শিক্ষা কেন্দ্রে আজকে চাকরি করছেন। বিনামূল্যে খাদ্যশস্য 35 কেজি অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী এই গ্রামীণ সড়ক যোজনা ঘোষণা করেছিলেন, তাকে সার্থক রূপ দিচ্ছেন আজকের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর দিদি খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জীবন সাথী, যুবক সাথী, অমুক সাথী, তমুক সাথী নাম দিয়ে চালের প্যাকেটে দিদির হাসি মুখের ছবি, হাড়ির উপরে হাসি মুখের ছবি দিয়ে দিদি ভাঁওতাবাজি করে আজকে মানুষকে বোকা বানিয়ে ভোট বৈতরণী পার করছেন। আর কথায় কথায় বলেন আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। কার বাপের টাকা দিচ্ছে? লক্ষ্মী ভান্ডার ওনার বাপের টাকা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর বাপের টাকা দিচ্ছে। আপনার আমার প্রতিটি জনগণের করের টাকা থেকে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে, ভাঁওতা দিয়ে তৃণমূলের চুনোপুটির নেতারা কথায় কথায় বলে, পাড়ায় পাড়ায় মা বোনদের বাড়িতে গিয়ে বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, বিজেপি কি যদি দেশ ভোট লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, অমুক বন্ধ করে দেবো, তমুক বন্ধ করে দেবো, স্বাস্থ্য সাথী বন্ধ করে দেবো। আমি প্রশ্ন করতে চাই এখানকার তৃণমূলের নেতাদের, আপনার দিদিকে প্রশ্ন করুন, অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করুন। মোদিজির ঘোষিত নীতি আয়ুষ্মান যোজনা, যে আয়ুষ্মান যোজনার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম বাংলার গরিব মানুষদের জন্য আয়ুষ্মান যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত তার সুবিধা দেওয়া আছে। আয়ুষ্মান যোজনায় এখানে যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, মা বোনরা শুনছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের কি আয়ুষ্মান যোজনায় নাম নথিভুক্ত হয়েছে? হয়নি, করতে দেয়নি।
এই ডাইনি মুখ্যমন্ত্রী আপনার আয়ুষ্মান যোজনায় সারা ভারতবর্ষে বিজেপির সরকার চলছে 21টা রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে আয়ুষ্মান যোজনায় একদম নিম্ন মধ্যবিত্ত থেকে প্রান্তিক গরিব মানুষ আজকে আয়ুষ্মান যোজনায় 5 লক্ষ টাকার সুবিধা পাচ্ছে। আপনি কেন পাচ্ছেন না? আর স্বাস্থ্য সাথী কেন্দ্রে যে যোজনা ঘোষণা করেছেন, সার্বিকভাবে স্বাস্থ্য সাথী কার্ডের সুফল পায় না। বহু প্রমাণ আছে আমাদের কাছে, অজস্র প্রমাণ আছে। স্বাস্থ্য সাথী কার্ড আছে, আমার নিজের পরিবারের মধ্যেই আছে। আমার বোনের একটা বড় অপারেশন হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গিয়েছিল, গুরুত্বই দেয়নি, বলে দিদিকে ফেরত দিন, দিদিকে ফেরত দিন। ওনার এই স্বাস্থ্য সাথী কেন্দ্রের জন্য যে অ্যালটমেন্ট আছে স্বাস্থ্য বিভাগকে, সেই টাকা উনি দেন না। তাই স্বাস্থ্য সাথী যে সুফল মানুষের পাওয়া উচিত, সেই সুফল সার্বিকভাবে মানুষ পায় না, এটা প্রমাণিত সত্য। আর আমি জানি না আমি কতক্ষণ আপনাদের কাছে বলতে পারবো, কারণ আমার পাশে আর একজন বিখ্যাত নেতা, আমাদের জেলার নেতা বসে আছে, তাকেও তো সম্মান দেওয়া আমার নৈতিক কর্তব্য। তিনি তো বলবেন, আমি যদি আকণ্ঠ নিমজ্জিত হয়ে একের পর এক সবই যদি বলে ফেলি, ওনার জন্য তো কিছু রাখতে হবে। যদিও উনি সেই রকম নেতা নন, ওনারও অজস্র প্রমাণ সাপেক্ষ উনিও বক্তব্য রাখেন। তা আমার আবার একটু দোষ আছে, আমি আবেগে বলতে আরম্ভ করলে আমার পাঞ্জাবির ঝুল ধরে যতক্ষণ পর্যন্ত পিছন থেকে কেউ না টান মারে, অর্থাৎ ফুল স্টপ না দেন, আমি বলতেই থাকি। এটা আমার একটা স্বভাব বলতে পারেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তৃণমূলের দাদাদের কাছে আমি, এটা ক্রোধ রাগের বহিঃপ্রকাশ নয়, আপনার কাছে যুক্তি প্রমাণ সাপেক্ষ আমি আপনাদের কাছে তথ্য তুলে ধরলাম। আপনারা শিক্ষিত বিবেকবান যুবক, আমি জানি আপনারা তৃণমূল কেন করছেন সেটাও জানি। যে যুবক আজকের পশ্চিমবাংলার 2 কোটির উপর রেজিস্ট্রিভুক্ত বেকারের সংখ্যা, এই পশ্চিমবাংলায় এই এসআইআর হলো, তাই লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশ, রোহিঙ্গারা দেশ ছেড়ে বিদায় নিয়েছে, এখনো আছে, পুরো কমপ্লিট হয়নি। এসআইআর এর প্রক্রিয়া প্রায় 1.5 কোটির উপরে, 1.5 কোটির উপরে নাম বাদ যাবে। আর সেই 1.5 কোটির উপরে নাম বাদ গেলে ইতিমধ্যেই এই 59 লক্ষ নাম বাতিল হওয়াতে দিদি তো পাগলের মতো অবস্থা হয়ে গেছে। উনি বুঝতে পারছেন এই 59 লক্ষ নাম বাদ যাওয়াতে এক একটা বিধানসভায় 20,000 করে ওর ভোটের ঘাটতি কোথায় চলে গেল? গোদের ওপর বিস্ফোরণ, হুমায়ুন কবির, দিদির গোদের ওপর বিস্ফোরণ, হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়ে দিয়েছে। আর হুমায়ুন কবির কি করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন দূরদর্শনের মাধ্যমে। আর সিপিএম এর কয়েকটি পাঠার উদ্দেশ্যে বলি, সিপিএম করেন এইরকম পাঠার উদ্দেশ্যে বলি, আপনারা 6ই ডিসেম্বর গ্রামে গ্রামে পথসভা করছেন, মিটিং করছেন, এসআইআর এর বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, মোদিজির মুন্ডুপাত করছেন। আপনাদেরকে ছেড়ে দেবো এটা আপনি ভাবলেন কিনে? বহুদিন আগে আমি সিঙ্গিল জয়রামপুরে বক্তব্য রেখে গেছি, যখন ছাত্রীগোষ্ঠ ছিল তখন আমি নিয়মিত আসতাম। এই সিঙ্গিল জয়রামপুরে বহু কার্যকর্তা ছিল। আমি আজকের লোক নই, 40 বছর আমার দীর্ঘ 40 বছরের ভারতীয় জনতা পার্টির
সেই গ্রাস রুট থেকে আমি দেখে আসছি, বহু ইতিহাসের সাক্ষী আমি। তাই এই গ্রাম আমার পরিচিত মাটি। এই গ্রামের যে দেবদেবী আছে, জয়রামপুরের কালী, সিভিলের যে কালী, সেই কালী মায়ের উদ্দেশ্যে, দেবী দুর্গার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জানিয়ে, প্রণাম নিবেদন করে আমি শ্রদ্ধা জানালাম। আর আমি যে প্রসঙ্গটা বলতে যাচ্ছিলাম, যে হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কিন্তু একটি বাক্য উচ্চারণ করছেন না এই সিপিএম এর নেতারা, এই তৃণমূলের নেতারা। এটা একটা গোপন আঁতাত। হুমায়ুন কবিরকে দল থেকে তাড়িয়ে দিয়েছে। কখন তাড়িয়ে দিল? অতীতে আপনারা দেখেছেন, মুর্শিদাবাদের মাটিতে ও নাকি বেদাজ বাদশাহ। ওখানে মুর্শিদাবাদের 70% মুসলিম আর 30% হিন্দু। তাই উনি বারে বারে হুঙ্কার দিয়েছেন, এই 30%কে আমি কচু কাটা করে এই গঙ্গার নদীতে ভাসিয়ে দেব, কারো কিচ্ছু করবার ক্ষমতা নেই। তাহলে একজন বিধায়ক, নির্বাচিত একজন এমএলএ, তিনি সাংবিধানিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তখন যায়নি। দিদি তো চেয়েছিলেন মনে প্রাণে একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই পশ্চিমবাংলায় এই বিধানসভার নির্বাচনের বৈতরণী পার হবার জন্য সেদিন হুমায়ুন কবিরকে সমর্থন জুগিয়েছিলেন। আর আজকে দেখছেন যে বাবরি মসজিদ তৈরি করব, তখন দিদির ঘুম ভাঙলো। ও যদি বাবরি মসজিদ তৈরি করতে যায়, তাহলে তো আমার ঘোড়াও যাবে, ছালাও যাবে। তাই দিদি নতুন করে নাটক করে হুমায়ুন কবিরকে বহিষ্কার করলো। আর বহিষ্কার করার পরেই 7ই ডিসেম্বর আপনারা দেখেছেন, হুমায়ুন কবিরের আহ্বানে কয়েক লক্ষ মানুষ এসেছে। আমরাও দেখেছি কয়েক লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছে। আরে মসজিদ করুক, কোনো আপত্তি নেই, কারণ এটা একটা কর্মযজ্ঞ চলবে। বহু মানুষ সেখানে রুটি রোজগারের সন্ধান পাবে, তাদের আর্থিক উন্নতি ঘটবে, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো বাবরি নাম। আমরা বলেছি আমাদের স্ট্যান্ড পয়েন্ট, আপনি বাবর নামটা, যে বিদেশি আক্রমণকারী এই দেশের অসংখ্য হিন্দু দেবদেবী মন্দির ধ্বংস করে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন, সেই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে আজকে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অনুমোদনে বিনা রক্তক্ষয়ে আজকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো রক্তক্ষয় না করে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী এবং আমাদের যশস্বী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে সেই বাবরি মসজিদ ভাঙা হয়েছে 1992 সালে 6ই ডিসেম্বর। তারপর থেকে অনেক ইতিহাস, বিগত 500 বছরের একটা জ্বলন্ত অভিশাপ থেকে মানুষ মুক্তি পেয়েছে। গোটা ভারতবর্ষে হিন্দুদের হৃদয়ে যে বেদনা ছিল, হিন্দুদের হৃদয়ে যে চাপা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, সেখান থেকে পরিত্রাণ দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যোগী আদিত্যনাথ। তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অযোধ্যার মাটিতে আজকে রাম মন্দির নির্মাণ হয়েছে। কয়েক লক্ষ মানুষ রাম মন্দির দর্শনে যাচ্ছেন, আর সেই বাবরের নাম দিয়ে আজকে মসজিদ তৈরি করছেন। ইট পাথর বালি সিমেন্ট নিয়ে সেখানে মানুষ যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই এই ভারতবর্ষের আরেকজন প্রাণ পুরুষ, একজন বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালাম,
তাকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, তাকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি। তার নামে মসজিদ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু উনি এটা একটা কৌশল নিয়েছেন। এই বাবরি মসজিদের নাম দিয়ে লোকগুলোকে জড়ো করে কোটি কোটি টাকা আমদানি হবে, সেই আমদানি থেকে কিছু কাটমানি, এরা তো কাটমানি খাবার জন্য করেছে, এ পুরো কাটমানির ব্যবস্থা। তাই আমাদের বিরোধিতা আছে। যাই হোক, বলতে গেলে আর অনেক ব্যাখ্যা করতে হবে। সর্বোপরি আমি আপনাদেরকে অনুরোধ করব যে আসন্ন বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, এই দুয়ারে কড়া নাড়ছে। দেশের প্রতি যদি আপনাদের আনুগত্য থাকে, এই গ্রামের মানুষের প্রতি এতটুকু আপনার দয়া মায়া মমতা, দেশের হিন্দুদের যে পরম্পরা সহিষ্ণুতা, পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল আপনার মানসিকতা থাকে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসুন এবং আপনার গণতান্ত্রিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করে এই পশ্চিম বাংলায় আর একটা ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আমাদের বর্তমান সভাপতি সমীর ভট্টাচার্য, এই ঝুলন্দার হাতকে শক্ত করতে, আমাদের জেলার নেতা অভিজিৎ তার হাত শক্ত করার জন্য আপনারা আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী আসুক তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এই আশা ভরসা রেখে সকল শ্রদ্ধেয় বর্গকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করে ছোট ছোট ভাই বোনদের স্নেহের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।